আসসালামু আলাইকুম সবাইকে, ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যে নতুন একটা সেকশন অ্যাড করা হয়েছে মানবিকতা, এইটার একটা ক্লাস ইনশাল্লাহ আজকে নিব। খুবই ছোট একটা ক্লাস, খুবই বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এবং একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, মানবিকতা অংশটা ম্যাক্সিমামটুকুই হচ্ছে তুমি তোমার বিগত জীবনে তোমার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি নীতি নৈতিকতা অনেক কিছু সমাজে দেখেছো, তুমি নিজে অনেক কিছু জানো, ওইটার উপরই আসলে কোনো একটা ডিসিশন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যখনই মানবিকতা থেকে কোনো একটা প্রশ্ন আসবে, তুমি মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই তোমার এর আগে যে বেসিক মানে একদম বিবেক যা বলে, মোরাল দিক থেকে তুমি চিন্তা করবা, ওই মোরালিটির গ্রাউন্ড থেকে যখন তুমি চিন্তা করবা তুমি একদম কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবা, যে মোরালি তোমার আসলে কোন জায়গাটায় ফোকাস করা দরকার, তোমার মোরালি তোমার কোন ডিসিশন নেওয়া উচিত। ওকে, এই বিষয়গুলি আসলে মানবিকতার মধ্যে পড়ে। এবার চলে আসি আমরা মানবিকতার একদম বেসিক পয়েন্ট বললাম। ফার্স্টে এই মানবিকতা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তুমি মোটামুটি ধরে রাখো মানবিকতা অংশ থেকে প্রশ্ন 5টা বলছে সর্বোচ্চ আসতে পারে, বাট আরো কম আসার সম্ভাবনা আছে। আমরা মানবিকতার যে কোনো প্রশ্ন দেখো, আমরা চিন্তা করবো আমাদের মোরাল গ্রাউন্ড থেকে। মোরাল গ্রাউন্ড যে আসলে তোমার মোরাল গ্রাউন্ডে এটা কি বলে, যে ভাই একটা মানুষ তোমার সাথে রাস্তার মধ্যে পড়ে আছে, তুমি চাইলে ওকে হেল্প করতে পারো, আবার একটু রিস্কও আছে, উল্টাপাল্টা করতে তোমার সময় দেখা যাবে, সময় নষ্ট হবে, তোমার অন্য একটা কাজে হ্যাম্পার হবে, সে খারাপ লোক হইতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু মোরাল গ্রাউন্ড বলে তাকে হেল্প করা উচিত। মানে সেই রাস্তার মধ্যে পড়ে আছে, অর্ধমৃত বা অবস্থা খুবই খারাপ, তার মোরাল গ্রাউন্ড থেকে বলে তাকে অবশ্যই তোমার হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এই মোরাল গ্রাউন্ডগুলো আমরা চিন্তা করব। এখন শুধুমাত্র মোরাল গ্রাউন্ডকে তুমি যদি চিন্তা করো, মাঝে মাঝে কিছু প্রশ্ন উত্তর তুমি প্যাচ লাগাই ফেলতে পারো, অনেকগুলো অপশন থাকবে, প্যাচ লেগে যাবে তোমার। এখানে সবচেয়ে বেশি সমস্যা হবে, সবার প্যাচ লেগে যাবে, অপশনগুলো কাছাকাছি থাকবে। তখন তুমি এটাতে পুরোপুরি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, ধর্মীয় দিক থেকে চিন্তা করবা। ধর্মীয় দিক থেকে চিন্তা করলে তুমি দেখবা যে মোটামুটি সকল প্রশ্নেরই উত্তর পেয়ে গেছো। কারণ আমার জানা মতে কোনো ধর্মই কিন্তু মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করার পরামর্শ দেয় না। সকল ধর্মই কিন্তু মানুষের উন্নতির জন্য, তাই না? আমরা ইসলাম ধর্মের কথা যদি বলি, ইসলাম ধর্মে একদম স্পষ্টভাবে বলা আছে প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে যদি তার সাহায্যের প্রয়োজন হয়, একজন মুমিন বা মুসলিম ব্যক্তি অবশ্যই তাকে সাহায্যের জন্য হাত বাড়াবে। ওকে, এটাই কিন্তু ধর্মীয় দিক থেকে আমরা ছোটবেলা থেকে এটাই আমরা পড়ে আসছি, জেনে আসছি, বুঝে আসছি। তাহলে এই ধর্মীয় দিকগুলো আমরা এখানে কাউন্ট করব। চলো আমরা তাহলে এখন যেহেতু আমাদের মেডিকেল পার্সপেক্টিভ, তাহলে একজন ডক্টরের আসলে মানবিক কি কি গুণ থাকা প্রয়োজন, আর ডক্টরের সাথে পেশেন্টের মানে পেশেন্ট মানে হচ্ছে যে রুগী, তার আসলে কি কি বিষয়ে কনফ্লিক্ট আছে, কোন কোন বিষয়ে সংঘর্ষ আছে, বাংলাদেশে কোন কোন জায়গায় এই ঝামেলাগুলো আছে এবং এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, আজকে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ক্লাসও শেষ হবে। আচ্ছা, তাহলে এই দেশের যেমন বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের বাংলাদেশের মানুষ একজন ডাক্তারের কাছ থেকে আসলে কি কি আশা করে। তুমি চিন্তা করো, বাংলাদেশের মানুষজন ডাক্তারের কাছ থেকে কি কি আশা করে। তারা প্রথম একটা সিম্পল বিষয়, তুমি একজন ডাক্তারের কাছে গেছো, একজন প্রাইভেট হসপিটাল, একটা বড় প্রফেসরের কাছে গেছো বা একজন ডাক্তারের কাছে গেছো প্রাইভেট হসপিটালে, মানে প্রাইভেট চেম্বারে, তুমি ডাক্তারের কাছে তুমি কথা বলবা, তোমার সমস্যা নিয়ে কাজ করবা। বিদেশে যেটা হয়, তুমি বাইরে যে ডাক্তার যে সিস্টেমটা আছে, ওখানে দেখা যায় ফার্স্টে তোমার যেতে হয় জেনারেল প্র্যাকটিশনারের কাছে। জেনারেল প্র্যাকটিশনার কে? জেনারেল প্র্যাকটিশনার হচ্ছে জিপি, জেনারেল প্র্যাকটিশনার। যারা ধরো এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেছে, যেমন ধরো আমি এখন জেনারেল প্র্যাকটিশনার হিসেবে রুগী দেখতে ইনশাল্লাহ পারবো, তাহলে আমি একজন জেনারেল প্র্যাকটিশনার। আমি এরপরে রুগীটার সাথে কথা বলবো, বুঝবো, তার এক্সামিন করব, তার কি কি সমস্যা সেগুলো বুঝবো, বুঝার পর দেখবো যে এইটার চিকিৎসা আমার দ্বারা দেওয়া সম্ভব কিনা। আমি ওকে বুঝাবো, ঠিক আছে চিকিৎসা দেওয়া সম্ভব হলে চিকিৎসা দিব, নিয়মকানুন বুঝাই দিব। আর যদি এমন হয় যে না, আমার এই রোগীর চিকিৎসা আমার মনে হচ্ছে না, আমি না দিয়ে এটা আরেকটা হাই লেভেলের কেস, একটু বড় স্যারের কাছে দেখানো প্রয়োজন, তখন আমি রুগীটাকে রেফার করে দিব। এটাকে বলে রেফারেল সিস্টেম। রেফার করে দিব অমুক ডাক্তারের কাছে। ওকে, তারপর সে ওই ডাক্তারের কাছেই যাবে। তাহলে একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে সে গেল। এবং রুগী একজন ডাক্তারের কাছ থেকে কি আশা করে? তুমি যখন রুগী সাপোজ তুমি রুগী হিসেবে গেছো, তুমি ডাক্তারের কাছ থেকে ডেফিনেটলি একটু ভালো ব্যবহার আশা করবা। আমি সরকারি বেসরকারি কথা পরে বলতেছি, আমি নর্মাল প্রাইভেট চেম্বারের কথা বলতেছি। একটা ভালো ব্যবহার আশা করবা, তুমি একটা বেশ ভালো এমন টাকা দিয়ে তুমি স্যারের একটা সিরিয়াল নিছো। ওকে, কনসালটেন্সি ফি বলে এটাকে। কনসালটেন্সি ফি, কনসালটেশনটা কোথায় হচ্ছে? তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যা হচ্ছে কনসালটেশনের জায়গাটা হচ্ছে না। মানে এই যে একটু কথা বলে রুগী তুমি শোনার পরে অনেক ডাক্তার আছে দেখবা জাস্ট কিছু শুনছো আর বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে 2টা ওষুধ লেগেছে যান, আর কথা শুনতে চায় না। দ্যাটস নট
একসেপ্টেবল। ওকে, এটাই বাংলাদেশের রোগীরা এটাই আশা করে যে না, অনেক ডাক্তার আছে অনেক ভালো, তো তারা এক্সপেক্ট করে যে ডাক্তার তার সাথে কথা বলবে, তার সমস্যাটা ভালো করে শুনবে, তার গায়ে হাত দিবে, তার অবফোনে হাত দেওয়া বলতে এক্সামিন করবে, বুঝা গেছে? যেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় না। সরকারি হাসপাতালে যদি তুমি যাও, দেখবা ঢাকা মেডিকেলে তুমি যদি একবার যাও, দেখবা মেডিসিনের একটা রুমের বাইরে 100 জনের মতো রুগী আছে। তাহলে ওই একজন ডাক্তারের পক্ষে চাইলেও এইভাবে একজন রুগীর সাথে 10-20 মিনিট কথা বলে তার সকল কিছু এক্সামিন করা, সবকিছু ভালো মতো তাকে কথাবার্তা শোনা, 100 জন রুগী যেহেতু তার আজকে শেষ করতে হবে, কিছুই করার থাকে না। তাহলে এই জন্য আমি বলেছি সরকারি হাসপাতাল যেগুলো টার্সিয়ারি লেভেল, বড় বড় হাসপাতাল, ওগুলোর ক্ষেত্রে কিন্তু একটু জায়গাটা ভিন্ন। ওখানে চিন্তা করতে হবে মানবিক দিক থেকেই সরকারের প্রয়োজন বেশি বেশি চিকিৎসক নিয়োগ করা, এবং চিকিৎসকদের নির্ধারিত সময়ে ওই চিকিৎসা দেওয়ার যে সবকিছু ফেসিলিটি, এগুলো এনশিওর করা যেন একজন চিকিৎসক সেই ফেসিলিটিগুলো অ্যাভেল করে রুগীদের সেবা দিতে পারে, আর রুগীরাও যেন সেই ফেসিলিটিগুলো গ্রহণ করে তারা একটা দেশের নাগরিক হিসেবে সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে। এইটা হচ্ছে সরকারি হাসপাতালের কথা। তা আমরা চলে আসি বেসরকারি হাসপাতালে। আমরা অ্যাজ এ হোল ফুল ডক্টর সমাজ থেকে একটা পেশেন্ট আসলে কি আশা করে। দেখো, প্রথম কথা হচ্ছে মানবিকতা এবং আচরণ। দেখো, সহানুভূতি। এখন ডাক্তার রুগী এসে বলতেছে যে স্যার আমার তো শরীর খারাপ, আমার তো স্যার মনে হয় না বেশি দিন বাঁচবো। তুমি ডাক্তার, তুমি বললা যে হ্যাঁ বাঁচবেন না, মনে যাবেন, জান আপনি তো বেশি দিন বাঁচবেন না। রুগী, তুমি এটা বলার পরে রুগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। রুগী তোমার থেকে একটু সিম্পেথি আশা করে। ডাক্তারের ব্যবহার অবশ্যই সিম্পেথি থাকতে হবে, রুগীর প্রতি তারপর সহানুভূতি থাকতে হবে, রুগীর কষ্ট বুঝতে হবে, একটু কোমল হয়ে আচরণ করা। এটা আসলে অনেক সময় হয় না, কারণ ডাক্তার অনেক প্রেশারে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপট বললাম না, সরকারি হাসপাতালে 150 রুগী, তুমি রুগী কাহিনী শুনবা? সময় আছে তোমার? কিছু করার থাকবে না, তোমার তো রুগী দেখতে হবে। তুমি যদি 2টার মধ্যে রুগী দেখতে না পারো, তোমার তো যখন অফিস আওয়ার শেষ হয়ে যাবে, তখন ওই রুগীর বাকি সব মানুষ তোমার গালিগালাজ করবে যে ভাই বসে আছে সকাল থেকে, রুগী দেয় নাই। কিন্তু সে তো আর বুঝবে না ডাক্তার যে কম। ওকে, চলো 2 নাম্বার, ভদ্রতা। অবশ্যই দরিদ্র, অশিক্ষিত বা গ্রাম থেকে আসা রুগীকে সম্মান দিতে হবে। এখন একটা রুগী দরিদ্র, একটা রুগী গরিব, একটা রুগী অশিক্ষিত, সে কথা বলতে পারতেছে না ঠিক মতো, সে বলতে পারতেছে না জ্বর আসলে কত ছিল কি ছিল, তুমি রাগারাগি করলাম, ধরুন ভাই আপনার জ্বর আপনি মাপতে পারেন নাই, আপনি সে বলছেন জ্বর আছে, জ্বর কত আছে, কদিন আছে, সে কিছুই বলতে পারতেছে না। হতেই পারে একটা অশিক্ষিত মানুষ গ্রাম থেকে আসছে, গ্রাম থেকে আসা মানে যে অশিক্ষিত এমন না, মানে গ্রাম থেকে অশিক্ষিত একজন যদি আসে, বা শহরের অশিক্ষিত কেউ হয়, বা দরিদ্র কেউ হয়, হয়তো তার কাছে থার্মোমিটারই নাই, সে আসলে ওই মেজারটা করতে পারবে না। তাহলে ওটাতে তোমার রাগান্বিত না হয়ে তোমার একটা অ্যাপ্রক্সিমেট একটা ডায়াগনোসিসের মধ্যে যেতে হবে, একটা অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার তোমার কাউন্ট করতে হবে। ওকে, ঠিক আছে? তোমরা সবাই কি লাইভটা শেয়ার করছো? আচ্ছা, লাইভটা শেয়ার করে দিও। আজকে অনেকদিন পরে পেজে, আমি এই পেজের লাইভে আসছি। ইনশাল্লাহ 100 জন লাইভে থাকলে মনটা খুশি হয়ে যাবে। আচ্ছা, 91 জন আছে, ঠিক আছে ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, যেটা বললাম দরিদ্র বা অশিক্ষিত যারা আছে তাদের প্রতি তার সিম্পেথি থাকতে হবে। লাইনগুলো বুঝো, আমি কিন্তু লাইনগুলো বলতেছি, ব্যাখ্যা করতেছি, তুমি এই লাইনগুলো শুনলেই তুমি একটা জাজ করতে পারবা। সে এই ধরনের যে কোনো একটা থিম আসতে পারে, যে সে আসছে যে জ্বর মেপে আসে নাই, তুমি কি করবা? তুমি জ্বর মেপে আসে নাই, তুমি কি থার্মোমিটার দিয়ে, ওর তো থার্মোমিটার নাই, ওর তো জ্বর মাপা সেই জানেই না কত কিছু হয়, তাই না? তুমি দেখো একটা ইসলাম বা একটা বস্তিতে যে থাকে অনেক মানুষ আছে, সে জানেই না থার্মোমিটার হিসাবটা কিভাবে করতে হয়। তোমরা যারা লাইভ করছো তোমরা অনেকেই জানো না, শিক্ষিত তারপরে জানো না, সো এটা হইতেই পারে। কিন্তু সেক্ষেত্রে তার সিস্টেমটা কি হবে, তাকে একজন মানে আদর্শ নিয়ম, তাকে সিস্টেমটা একজন শিখাই দিবে। ডাক্তার দেখানোর পর ডাক্তার যে হেল্পের যে থাকে, উনি সিস্টেমটা শিখাই দিবে যে এইভাবে থার্মোমিটারে জ্বর মাপবেন, আগামী 2 দিন মেপে এনে দিবেন, এবং আগামী 2 দিন বা 3 দিনে মেপে এনে আপনি দেখাবেন কত কত হয়েছে। ডাক্তার তার বর্তমানে যে জ্বর আছে এই জ্বরের উপরে একটা চিকিৎসা বর্তমানে ডাক্তার দিবে। ওকে, আচ্ছা নেক্সট, ধৈর্য। এটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ডাক্তারদের এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়, রুগীর সাথে কথা বলার সময় ধৈর্য থাকে না। এখন স্বাভাবিকভাবে দেখো, আমি যখন চিকিৎসা করতে যাই কোনো একজন, ঢাকা মেডিকেলে সাপোজ কোনো একটা রুগী, আমার মনে করো ওই দিন অনেক ব্যস্ততা, তো কোনো রুগী এসে মানে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি তার কাছে শুনতে চাই একটা, সে বলতেছে আরেকটা। রুগী তো আসলে জানে না, সে তো মনের কথা প্রকাশ করতে চায়, সে মনের কথা প্রকাশ করতে চায়, সে চায় বলুক, সে কিছু কথা বলুক। এখন ওই অবস্থায় আমি যদি বলি ধর ভাই আপনি উল্টাপাল্টা কথা বলছেন, আপনি এসব বাদ দেন, আপনারা জিজ্ঞাসা করছি, চিৎকার চেঁচামেচি অনেকে করে, যদি আমি এখন ওই চিৎকার চেঁচামেচি করে ওয়ার্ড মোড একদম 12টা বাজায় ফেলি, চিল্লে, এটা ডাক্তারের এথিক্সের মধ্যে পড়ে না। একটা ছোট্ট উদাহরণ দিই, বুঝছো? একবার অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের আমি আউটডোরে, আমাদের তো ইন্টার্নশিপ মানে ট্রেনিং পিরিয়ড আমি বসছিলাম ঢাকা মেডিকেলের অর্থোপেডিক্সে, শিখতেছিলাম যে এই হয়, ঠিক আছে ভাইয়া, বড় ভাই আছে পাশে, উনি বলে দিচ্ছে এটা এটা হয়, ঠিক আছে ভাই। একটা পেশেন্ট আসছে,
একটু বয়স্ক করে একটু মহিলা, ওনার সাথে একটা ছেলে আসছে, ছেলেটা আমার থেকে একটু বয়স একটু বেশ, আমার থেকে একটু বড় হবে। ও মানে মা নিয়ে আসছে ছেলে। ওনারা কথা হচ্ছে ওনারা হজে যাবে, উনি হজে যাবে কিন্তু পায়ে কিছু ব্যথা আছে। তো এখন হজে যেই তোমার তাওয়াফ করার সময় তার পায়ের ব্যথাটা বাড়তেও পারে, কমতেও পারে, বাড়তে পারে। তখন সে আসলে কি ব্যবস্থা গ্রহণ করবে, বা অবশ্যই বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে যাবে, রেডি থাকবে, এইটার জন্য সে কথা বলতে আসছে সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে। তো ওই দিন কিসে, তো আমি তো আসলে একদমই মানে নতুন হিসেবে বসছি, আমি ভাইদের কাছ থেকে শিখে নিচ্ছি কি কি করতে হবে না করতে হবে। তো আমি বসার পরে আমি বিশ্বাস করো আমি রোগীর সাথে জাস্ট সুন্দর মতো কথা বলছি। আমি বলছি ইনশাল্লাহ আপনি এটা করবেন, এই ওষুধ নাম লিখে দিচ্ছি, 3-4টা ওষুধের নাম লিখে বলছি, যদি আপনার ব্যথা হয় এটা খাবেন, এটার সাথে রাতেবেলা গ্যাস্ট্রিকের এটা খাবেন, এই করবেন, এই করবেন। মানে আমি রোগীর সাথে কিছুক্ষণ সুন্দর মতো কথা বললাম। তারা দুজনই, মা এবং ছেলে দুজনই খুবই অবাক হয়েছে। অবাক হয়ে তারা আমাদের বলছে যে তারা আমার চাচ্ছিল আমার পার্সোনাল চেম্বার করতে, তারা আমার সাথে যোগাযোগ করবে। মানে তারা আসলে অবাক হয়ে গেছে যে ওই সময় এইভাবে কথা বলা সম্ভব। আমি নিজে মহৎ, এসব ভুলেও বলতেছি না, ভুলেও না, কিন্তু আমি ওই সময় ফিল করতে পারছি যে রুগীদের আসলে ডিমান্ড থাকে ডাক্তার তার কথাটা একটু বুঝুক, তাকে তার যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাকে একটা পরামর্শ দিক, ধৈর্য সহকারে তার কথাটা শুনুক। ওই দিনও আমার সেই ফিলিংসটা এসেছিল। চলে আসি আপনার সহজ ভাষায় ব্যাখ্যা। ধরো তুমি এখন রুগী বললো যে স্যার আমার তাহলে কি হয়েছে, স্যার আমি তো কি মরে যাবো, বা আমার কি লিভারের শেষ অবস্থা খারাপ। তুমি বললা যে আপনার তো লিভার সিরোসিস উইথ হ্যান এসব কিছু বললা, রুগী তো এসব বুঝবে না। রুগীর জন্য তুমি একটু সহজ ভাষায়, এত ডিপে না গিয়ে তুমি তো লিখবাই, মেন রোগটা তো লিখবাই, ডাক্তার হিসেবে তার লেখা উচিত, কিন্তু সহজ ভাষায় তাকে একটু বলে দেওয়া যে হ্যাঁ আপনার লিভারে যকৃতে, আপনার যে লিভারে বা যকৃতে আছে, কলিজা আছে, লিভার আছে, এই লিভারের মধ্যে আসলে আপনার একটা সমস্যা হয়েছে। আশা করি ইনশাল্লাহ এই 3 মাসের ওষুধ দিছি, এই ওষুধ খেয়ে ইনশাল্লাহ আশা করি উন্নতি হবে। তারপরে আপনি আমার কাছে আসবেন, যদি না হয় আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিব, পরবর্তীতে আমি আবার পাল্টা দেবো। এই যে সুন্দর করে একটা তোমার অত কঠিন ভাষা ব্যবহার না করে, মেডিকেল টার্ম ব্যবহার না করে তুমি রুগীকে বুঝাই দিলা, কারণ সবাই তো সব বুঝবে না। নন মেডিকেল বা মেডিকেলে যারা পড়ে না তারা তো ডাক্তার, অন্য ডাক্তার না হলে তো সেই বিষয়গুলো বুঝবে না। ওকে, আশ্বাস দেওয়া, এই যে রোগী ভয় না দেখিয়ে মানসিকভাবে শক্তি দেওয়া। তুমি ভয় দেখাই দিলা যে ভাই হায় আপনার তো বুকে ব্যথা, আপনি তো কালকে মারা যাবেন, এই ভয় না দেখিয়ে তুমি আশ্বাস দিলে যে হ্যাঁ আপনার বুকে ব্যথা আমরা দেখতেছি, আর এই ওষুধ দিছি, আপনার এই টেস্ট করার প্রয়োজন, যেগুলো অত্যাবশ্যক এগুলো করবেন, করে আমাকে দেখান, আমি একদম ফাইনাল ডায়াগনোসিস করি, করে আপনাকে আমি ওই আশ্বাস দিলাম যে ইনশাল্লাহ আপনি এই ভালো হয়ে যাবেন, আশা করি এগুলো ফলো করলে আপনি মোটামুটি ঠিক হয়ে যাবেন। এই যে সে মানসিকভাবে শক্তি পাবে এবং সে এটা ফলো করবে রুটিনটা। তুমি যেই রুটিন দিয়েছো, যে ফ্লোচার্ট দিয়েছো, তুমি যে সকল খাবারের যেই প্যাটার্ন দিয়েছো, তুমি যে সকল ওষুধ দিয়েছো, সেটা ফলো করবে, কারণ সে তখন তোমার কথা একটা আস্থা পাবে, বিশ্বাস পাবে। ওকে, চলে আসার পরে ন্যায্য চিকিৎসা। অবশ্যই এটা দেখো, অপ্রয়োজনীয় টেস্ট, ওষুধ বা রেফার না দেওয়া, এটা একটু কথাটা একটু বুঝতে হবে। দেখো অপ্রয়োজনীয় টেস্ট, ডাক্তারের কাছে তুমি গেছো, ডাক্তার আসলে অপ্রয়োজনীয় টেস্ট দেয় না। এখন বলতে পারো ভাই আসলে কি সত্যি না, আসলে সত্যি না, আসলে সত্যি না। অনেক জায়গায় বিশ্বাস করো, আমি আমার ডাক্তার সমাজকে আমি অবশ্যই রিপ্রেজেন্ট করি, কিন্তু বাংলাদেশে অনেক ডাক্তারই অনেক ভালো, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু কিছু ডাক্তার বাংলাদেশে খারাপ আছে। কারা খারাপ, যারা দেখবা, সবাই না, আমি সবার কথা বলতেছি না, কারা খারাপ, যারা হচ্ছে মনে করো কোন একটা ফিক্সড, সে একটা ডায়াগনস্টিক সেন্টারে বসে, ওই ডায়াগনস্টিক সেন্টারের শর্তই হচ্ছে রুগীরা আপনি প্রত্যেকদিন 10টা করে টেস্ট না দিলে আপনার এখানে বসা হবে না, এই শর্তে আপনি রুগী পাবেন। সে তখন যে রুগী আসে তাকে 10টা করে টেস্ট দিয়ে দেয়। এটা ডাক্তারের ইথিক্সের মধ্যে পড়ে না, এরা আসলে ডাক্তার সমাজের জন্য কলঙ্ক, এরা হচ্ছে খারাপ, এদের কারণে পরবর্তীতে পুরো বাংলাদেশে ডাক্তারদের বদনাম হয়। তাহলে এই অপ্রয়োজনীয় টেস্ট না দেওয়া, বা টেস্ট লাগবেই, কারণ একজন মানুষের শরীরের ভিতরে ঢুকে তার রক্তের কি অবস্থা এটা ডাক্তার বাইরে থেকে বোঝা সম্ভব না। সে একটা টেস্ট করে তাদের কিছু উপাদানগুলো দেখবে, কোনটা কি আছে না আছে, তারপর এটাকে তার নলেজের সাথে কম্পেয়ার করে, তার নলেজ দিয়ে সে এটাকে কম্পেয়ার করে একটা ডিসিশনে আসবে যে তার কি রোগ হয়েছে। ওকে, তার টেস্ট দিতেই পারে, ডাক্তার টেস্ট দিতে পারে, এবং প্রয়োজন সাপেক্ষে এমন হতে পারে যে ডাক্তার একটা রোগীর অবস্থা খারাপ, সাপোজ সে হার্টের কোনো একটা সমস্যা নিয়ে আসছে, দেখা যাবে তার আসলে যে তার হার্টের সমস্যা, অনেক রোগীর অনেক সমস্যা থাকে, কিডনির সমস্যা, অনেক সমস্যা, তো তখন দেখা যাবে 8-10টা টেস্ট হয়ে গেছে, মানে যৌক্তিক টেস্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আসলে এমন বলা যাবে না যে টেস্ট দেওয়া মানেই খারাপ, এটা না, বাট ওই যে ওই দালালি করে যারা টেস্টগুলো দেয় তারা আসলেই খারাপ। চলে আসি সততা, এটা খুবই সিম্পল। রোগীর অবস্থা সত্য কিন্তু সংবেদনশীল ভাবে জানানো, এটা মানে কি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা চিন্তা করবা। এখন মনে করো একটা রোগীর অবস্থা খারাপ, খুবই খারাপ, এখন তুমি রোগীরে বললা যে না ভাই সমস্যা নেই, আপনি বেঁচে যাবেন, আপনি ইনশাল্লাহ 2 দিনে সুস্থ হয়ে যাবেন, এই ভুয়া মিথ্যা কথা বলো না।
তুমি আশ্বাস দিবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, রোগীর অবস্থা আসলেই খারাপ, তুমি দেখতেছো রোগীটা আসলে বেশি দিন বাঁচবে না। রোগীটা না বলো, রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকে, নিয়ম হচ্ছে একটু খারাপ খবর জানাতে গেলে বা একটু অবস্থা যদি খারাপ হয়, এটা জানানোর নিয়ম হচ্ছে রোগীর সাথে যে থাকে, রোগীর যে আত্মীয়, নিকট আত্মীয়, অ্যাটেন্ডেন্ট যে থাকে তাকে জানানো, তার সাথে কথা বলা যে ভাই আপনার বাবা বা আপনার মায়ের বা আপনার ভাইয়ের বা আপনার বোনের এই অবস্থাটা বর্তমানে আছে, এটা থেকে আমরা ইনশাল্লাহ চিকিৎসা শুরু করেছি, আশা করি ইনশাল্লাহ ভালো হবে, তবে রিস্ক থেকে যায়, এই রিস্ক আছে, এই সমস্যা হইতে পারে এবং এই সমস্যার মধ্য দিয়ে আপনার যেতে হতে পারে। সত্য ঘটনা অবশ্যই রোগীর লোককে বা রোগীকে জানাইতে হবে। ওকে, একদম মিথ্যা যে আসলে রোগীর অবস্থা খুবই খারাপ, হার্ট মানে বুকে ব্যথা নিয়ে আসছে এবং আসলে তুমি চেক করে দেখলা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে হার্ট অ্যাটাক হয়ে আছে, কয়েকটা ধাপে হয়েছে, এর আগে হয়েছিল, এই রোগী দেখলা যে অবস্থা খুবই খারাপ। ওকে, তুমি দেখলা যে একদম লুমেন টুমেন একদম সংকীর্ণ হয়ে আছে, পুরো ব্লক হয়ে আছে, ওই অবস্থায় তুমি চিন্তা করলে যে না থাক, আমি আসছে আমার তো রুগী, আমি আশ্বাস দিই না আপনি ভালো হয়ে যাবেন, জান আপনি কালকে ভালো হয়ে যাবেন, সে রাতে বেলা গিয়ে মরে গেল, তখন তো সারছে, তুমিও শেষ, রুগীর অবস্থা খারাপ। এই মিথ্যা কথা বলা যাবে না, তাহলে সত্য বলবা, কিন্তু সেটা সংবেদনশীলতার সাথে, এই যে সংবেদনশীল হয়ে জানানো। ওকে, সেক্ষেত্রে সবচেয়ে উত্তম কোনটা? সবচেয়ে উত্তম হচ্ছে রুগীর যে আত্মীয়, রুগীর যে নিকট আত্মীয়, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রেখো, এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট রুগীর নিকট আত্মীয়কে, রোগীর যে নিকট আত্মীয় আছে তার সাথে যে অ্যাটেন্ডেন্ট আছে তার সাথে এই বিষয়ে কথা বলা। ওকে, দায়িত্ববোধ। রোগীর অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে পরবর্তী খোঁজখবর নেওয়া, এটা আসলে একটু কঠিন হয়ে দাঁড়ায়, এটা যদি রোগী ভর্তি থাকে সেক্ষেত্রে আসলে করা যায়, বাট যখন তোমার রোগী থাকবে, তোমার সাথে অনেক রোগী, তখন সেখানে আসলে রোগীর অবস্থা খোঁজখবর নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবে সেটা কোনটা দেখো, সার্জারির ক্ষেত্রে, ধরো সার্জারির ক্ষেত্রে এটা খুব কমনলি হয়। আবার ধরো ভর্তি রোগী আছে, এখন একটা রোগী ভর্তি আছে, দুপুরবেলা তুমি চিকিৎসা দিলে, রোগীর অবস্থাটা খারাপ, তাহলে সন্ধ্যার সময় অবশ্যই এটা ফলো আপ করতে হবে। এবং মনে রাখবে মেডিকেলে কিন্তু এটা হয়, ভাইবো না ভাই, এটা কি কেউ করে না? অবশ্যই করে, এটাকে বলে ফলো আপ। এটা কি বলে? ফলো আপ, মেডিকেলের ভাষায় এটাকে বলে ফলো আপ। ফলো আপ দিয়ে কিছুক্ষণ পর পর তার ফলো আপ দেওয়া হয়, তার যে ভাইটাল গুলো আছে, মানে তার ব্লাড প্রেশার, তার পালস, তার টেম্পারেচার, এই বিষয়গুলো কিন্তু রেগুলারলি একটা টাইম ইন্টারভাল, একটা গ্যাপ দিয়ে ফলো আপ করা হয়। ফলো আপ করে দেখা হয় ভালো আছে না খারাপ আছে, খারাপ হলে আবার একটা ব্যবস্থা নেওয়া হয়, আর ভালো থাকলে তো ওকে ইনশাল্লাহ ট্রিটমেন্ট চললো। এইভাবে রোগীর অবস্থা যদি খারাপ হয় তাহলে অবশ্যই পরবর্তীতে খোঁজ নেওয়া, এটাই আসলে ফলো আপ, এটাকেই মেডিকেলের ভাষায় বলা হয় ফলো আপ। এটা ভর্তি রোগীর ক্ষেত্রে হয়, প্রত্যেকটা সরকারি হাসপাতালে হয়, ঢাকা মেডিকেলে দেখে আসছি তো আমরা। 9 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, দেখো গোপনীয়তা রক্ষা। মনে রাখবা এইটা এক ডাক্তারের একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, রোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে। এখন ধরো রোগীর একটা গোপন সমস্যা বা রোগীর একটা সমস্যা, এখন কোনো রোগী চায় না যে তার সমস্যাটা ডাক্তার সবাই বলে বেড়াক। এখন ধরো ডাক্তার রোগীর পারমিশন ছাড়া ডাক্তার কি করলো, ফেসবুকে ছবি তুলে দিয়ে দিল, আমার এই রোগী আসছিল, এই রোগীটার এই সমস্যা ছিল, পুরো বাংলাদেশ জেনে গেল রোগীর এই সমস্যা ছিল। এইটা কোনোভাবেই ডাক্তারের ইথিক্সের মধ্যে পড়ে না। তাহলে খেয়াল করবা, রোগীর তথ্য ভুলেও অন্যের সাথে শেয়ার করা যাবে না, তবে একটা কন্ডিশন আছে, যদি রোগী তোমাকে পারমিশন দেয়, এবং সেক্ষেত্রে ছবি ব্যবহার করার একটা নিয়ম আছে। ছবির এই চোখের উপর একটা কালো একটা বক্স করে দিয়ে দেখবে সবাই, চোখটা ঢেকে দেয়, দুইটা চোখ যদি তুমি ঢেকে দেওয়া হয় বক্স করে, তখন মোটামুটি ওইটা নিয়ে আসলে খুব বেশি একটা অভিযোগ করা যাবে না, লিগালি যখন লিগাল হয়ে যায় তখন চোখগুলো ঢেকে দিয়ে যদি নাম না প্রকাশ করে তাহলে তুমি ওই ছবিটা ইউজ করতে পারবা। বাংলা মানে এটা মানে অলরেডি করা হয় আর কি। তো অবশ্যই রোগীর তথ্য শেয়ার করা যাবে না। ওকে, আর স্পেশালি আরো অনেক কেস থাকে, রোগীর অনেক গোপন কেস থাকে, অনেক গোপন ডিজিজ থাকে, অনেক রোগী চায় না যে তার ডিজিজটা মানুষ জানুক, সেটা আসলে কোনোভাবেই ইথিক্সের মধ্যে পড়ে না। যে তুমি রোগীর কথা ডাক্তারের একটা গোপন কথা তুমি জানাইলে অবশ্যই ডাক্তারের তো শেয়ার করবা, তাই না? তোমার একটা সমস্যা হচ্ছে ডাক্তার শেয়ার করলা, ডাক্তার আবার এটা একদম মাইক দিয়ে ঘোষণা করে দিল বা পেপার কাটিং করে পেপারে তোমার ছবি দিয়ে দিল যে অমুক 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 আমার কাছে আসছিল এই সমস্যা, এটা করা যাবে না। এটাই বলছে খুবই ইম্পর্টেন্ট, তার প্রফেশনাল সিক্রেসি মেনটেন করতে হবে। সময় দেওয়া, এটা তো আমি বলছি যে রোগীকে যান্ত্রিকভাবে না দেখে মানবিকভাবে সময় দেওয়া। এই যে মানবিকভাবে সময় দেওয়া, এটা অর্থ কি? সহজ কথা তোমাকে আমি যেটা বললাম, তার কথাবার্তা শোনা বা তার কথাবার্তা অনুযায়ী তাকে আসলে কাউন্সিলিং করা, এই বিষয়টা, হ্যাঁ, তাকে যথার্থভাবে কাউন্সিলিং করা। বাট এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সরকারি হাসপাতালের প্রেক্ষাপটে, বেসরকারিটা করতে হবে, অবশ্যই করতে হবে, টাকা নিচ্ছে করবে না, করতে হবে। কিন্তু সরকারি হাসপাতালে ওখানে সরকার বেতন দিচ্ছে, কিন্তু সমস্যা হলো একজন ডাক্তারের বিপরীতে মেডিসিন আউটডোর ঢাকা মেডিকেলে রুগী থাকে প্রায় 100 জনের কাছাকাছি। সেক্ষেত্রে প্রত্যেকটা রুগীকে যদি 20 মিনিট করে সময় দেয় তাহলে 2000 মিনিট, মানে এটা আসলে পসিবল না, তাই না? সময় তুমি হিসাব করে দেখো, ভাগ করে দেখো, সম্ভব না। তাহলে এত সময় ধরে তোমার 60 মিনিটে 1 ঘন্টা, তুমি ভাগ করে দেখো প্রায় 30 ঘন্টার উপরে চলে যাবে। তো এটা তো আর পসিবল না, কারণ তোমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8টা থেকে 2টা, এই সময়ের মধ্যে রুগী দেখে, তাই না, সরকারি হাসপাতালে। তো এটার জন্য যেটা করতে হবে, সরকারিভাবেই বেশি চিকিৎসক সরকারিভাবে নিয়োগ দিতে হবে, যারা সে রোগীগুলোকে
সুন্দর সম্মান করে দেখবে। কিন্তু এটা বাংলাদেশের একটা দুর্বলতা, বাংলাদেশ কোনো কারণে এটা করে উঠতে পারে না। এটা ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ করবে। এবং প্রত্যেকটা সরকারে যখন আসে সরকাররা কিন্তু হেলথ ব্যবস্থা নিয়ে অনেক সচেতন থাকে এবং ইনশাল্লাহ সামনে আশা করি এটার পরিবর্তন আসবে। ওকে ওকে, চলে আসি পরে। বর্তমান সরকার কিন্তু তুমি দেখছো কিনা, বর্তমান সরকার কিন্তু চিকিৎসক অনেক নিয়োগ দিয়েছে। রিসেন্টলি দেখবা প্রায় 4,000-5,000 কাছাকাছি চিকিৎসক অলরেডি নিয়োগ দিচ্ছে। কারণ কি? 3,000 প্লাস, 4,000 কাছাকাছি। কারণ কি? ওই যে এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্য। ওকে, সো অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হয়েছে। ইটস এ ভেরি গুড সাইন। চলে আসি এবার সামাজিক ও নৈতিক দিক। দেখো, এক নম্বর অর্থনৈতিক বাস্তবতা বোঝা। দেখো গরিব রোগী, এখন গরিব রোগী তুমি মনে করো তোমার চেম্বারে ভিজিট হচ্ছে 1,000 টাকা, একটু অত্যন্ত নিতান্ত গরিব, তুমি দেখতে পাচ্ছ। তো এটা আসলে মানবিকতার খাতিরে হলেও কিছু টাকা তার জন্য কনসিডার করা যেতেই পারে। এটাই আসলে এখানে একটু চিন্তার বিষয়। আরেকটা হচ্ছে গরিব রোগী তার সামর্থ্য অনুযায়ী পরামর্শ দেয়। এখন ধরো তুমি গরিব রোগীর জন্য তুমি সাপোজ ওষুধগুলো যে দিলা, চেষ্টা করবা যে ওষুধগুলো একটু ওই অর্থনৈতিক দিক চিন্তা করে ব্যালেন্স করে দেওয়ার জন্য। তুমি না ওরা এমন একটা টেস্ট করতে দিলা, ওই টেস্টের দাম আসে মনে করো 35,000 টাকা। ওইটা ভাই তার পক্ষে সম্ভব না, তুমি নিজেও জানো। সো এটা তার জন্য একটু ব্যালেন্স করে দিতে হবে। তার জন্য একটু অন্য টেস্টগুলো দিয়ে মোটামুটি একটা ডায়াগনোসে আসতে হবে, চেষ্টা করতে হবে ডায়াগনোসটা করার জন্য। তাকে তুমি অনেক দামি টেস্ট দিলা, অনেক দামি ওষুধ দিলা, এটা আসলে তার জন্য মানে ব্যয়টা ব্যালেন্স করা পারবে না সে। সো এইটা চিন্তা করতে হবে যে সে তার আর্থিক সামর্থ্যটা অনুযায়ী সে আসলে কি কিনতে পারবে, ওই অনুযায়ী তার তুমি একটা মডিউল দিয়ে দিবা, ওই অনুযায়ী তার ওষুধপত্রগুলো সেট করবা। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, কয়জন আছে লাইভে? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সমতা। সেটা হচ্ছে একটা ভিআইপি রুগী আসলো, সাধারণ রুগী আসলো। এখন তুমি একটা ভিআইপি রুগী দেখে ওরা একদম আধা ঘন্টা ধরে সময় নিয়ে দেখলা, আর সাধারণ রুগীরা তুমি পাত্তা দিলে না। এটার জন্য না হয়, সমতা ব্যালেন্স করবা। মানবিক উপস্থিতি, এটা আমি অলরেডি বলছি, আমি আছি, মানে আপনার সাথে আছি আর কি। আপনার ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমি করতেছি, আশা করি ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। আপনার জন্য আমরা যা যা করালাই করতেছি, এই আমি আছি অনুভূতি দেওয়া। পেশাগত নম্রতা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তোমার সাথে যে ডাক্তাররা আছে, তোমার সাথে শুধু ডাক্তার থাকবে না, তোমার সাথে একজন ডক্টরের সাথে কিন্তু নার্স থাকে, একজন ডক্টরের সাথে ওয়ার্ড বয় আছে। সো একটা কমিউনিটি, এটা একটা সুন্দর একটা স্ট্রাকচার। ওই স্ট্রাকচারে যে মানুষগুলো আছে, তোমার আশেপাশে যারা আছে, ওদেরকে যথার্থ সম্মান দিয়ে তোমার ওদের প্রতি বিনয়ী থেকে তোমার পুরো জিনিসটা গুছাইতে হবে। এটাও একটা গুড একটা ফ্যাক্ট। সত্যিকারের সেবা মনোভাব, আসলে তোমার সেবা চিন্তা করতে হবে, শুধু পেশা নয়, মানবতার জায়গা থেকে চিকিৎসা করা। অবশ্যই এটা আসলে কোন ডাক্তারই আমার মনে হয় যে খুব একদমই দালাল ছাড়া ম্যাক্সিমাম ডাক্তার আসলে মানবিকতা থাকেই তার মধ্যে, সে মানবিকতার কাজ করেই, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু অবশ্যই এটা তার একটা পেশা, শুধু পেশা না, কিন্তু এটা তার অবশ্যই একটা পেশা। একজন চিকিৎসক অবশ্যই তার পেশার দিকটা দেখবে। তার পেশা না এটা, তার পেশা তো রুগী দেখা। সে অলরেডি সারা জীবন কষ্ট করেছে, রুগী দেখবে, রুগী দেখে রুগীকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে সে কামাই করতেছে, এমন না যে ধরে নিয়ে যাচ্ছে টাকাটা। তাহলে এটা তার একটা পেশা, সে পেশা নিবে, বাট অবশ্যই তার সাথে তার মানবিকতা থাকা উচিত, যেটা আমাদের আজকের টপিক। তাহলে আমরা আলহামদুলিল্লাহ ডাক্তারের পার্টগুলো দেখলাম। এখন আমরা মেডিকেল ইথিক্সের একটু পয়েন্টগুলো দেখবো। চিকিৎসা নৈতিকতা, এই নৈতিকতা মানবিক গুণগুলো সবগুলো নৈতিকতার মধ্যে পড়ে। ডাক্তারের করণীয়গুলো আমরা একটু জাস্ট হেডলাইনগুলো দেখবো। নীতি, এই যে আমি তোমাকে অলরেডি বলছি, সহানুভূতি থাকবে, সম্মান থাকবে, রোগীর প্রতি সম্মান প্রদর্শন করা, ধৈর্য, এগুলো বলছি। অপমানজনক বা কোনোভাবে অপমানজনক বা অবহেলা সূচক আচরণ না করা। তুমি একটু গরিব রোগী বলে পাত্তা দিলা না, একটু মানে ভাব নিলা, অবহেলা করলা, এটা করা যাবে না। সহানুভূতি থাকতে হবে, সম্মান থাকতে হবে। ইংলিশটা দেখবা রেসপেক্ট এন্ড কম্প্যাশন। ওকে, নেক্সট দেখো সততা ও স্বচ্ছতা, অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি। এই যে অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, রোগীকে তার অবস্থান সত্যভাবে জানানো, অনেস্টি থাকতে হবে। তুমি মনে করো উল্টাপাল্টা বললা, এটা আমি অলরেডি ব্যাখ্যা করছি, এই উল্টাপাল্টা বলা যাবে না। তবে হ্যাঁ, এমনভাবে বলতে হবে যেন সে মানসিকভাবে ভেঙে না পড়ে। এই যে সুন্দর করে লেখা আছে। ঔষধ রিপোর্ট বা চিকিৎসা নিয়ে প্রতারণা বা গোপনীয়তা না রাখা, এটা করা যাবে না। তোমাকে অলরেডি বলেছি, প্রতারণা তো করাই যাবে না। তুমি চিন্তা করলা কি, একটা ওষুধের কোম্পানি থেকে একজন ডাক্তার, সে মনে করো টাকা খায়, একটা বাজে কোম্পানি থেকে সে মনে করো মাসে 5 লাখ টাকা করে পায়। এই শর্ত একটাই, ওই কোম্পানির ওষুধ লিখতে হবে, এটা করা যাবে না। তোমার কাছে যদি মনে হয় ওই ওষুধটার অন্য একটা কোম্পানি ভালো, বা বাজারে যেগুলো ভালো ভালো কোম্পানি, ওয়েল রিনাউন্ড কোম্পানি, যাদের তোমার ওদের প্রতি আস্থা আছে, তুমি নিজে যেটা খাইতা, তুমি নিজে পেশেন্ট হলে যেটা খেতা, ঠিক এটাই তুমি রোগীকে সাজেস্ট করো। এটা হচ্ছে লজিক্যাল এবং এটাই আসলে উচিত ডাক্তারের ক্ষেত্রেও। বেনিফিসিয়েন্স, রোগীর কল্যাণের সর্বোচ্চ প্রচেষ্টা, এটা তোমার রাখতেই হবে। পেশেন্টস ওয়েলফেয়ার ফার্স্ট, অবশ্যই মাথায় রাখতে হবে। রোগীর উন্নতি বা রোগীর কল্যাণটাই হচ্ছে তোমার কাছে সবার আগে থাকবে এখানে। কারণ একজন রোগী অসুস্থ হয়ে পড়ে আছে, ওর সাপোজ একদম অবস্থা খারাপ, খুবই দরিদ্র, খুবই অবস্থা খারাপ,
সে একদম অসুস্থ, অবস্থা খুবই খারাপ, ওই মুহূর্তে তুমি অবশ্যই তোমার মানবিকতার দিক থেকে, তোমার এই ইথিক্সের গ্রাউন্ড থেকে অবশ্যই তুমি আগে তাকে চিকিৎসা করবা। এটা হচ্ছে তার ফ্যাক্ট। প্রয়োজন হলে বিশেষজ্ঞর কাছে রেফার করা, তোমাকে ভাইয়া অলরেডি বলেছি। যদি তোমার কাছে মনে হয় একজন ইয়াং ডাক্তার, জুনিয়র প্র্যাকটিশনার বা অন্য একজন ডাক্তার, তার কাছে মনে হচ্ছে যে না এটা তার বিষয় না, এটা আরেকটা স্যারের বিষয়, বা ওইটা অন্য বিষয়ে অন্য ডাক্তারের কাছে, মানে যে অন্য একটা বিষয়ে ডাক্তারের কাছে গেলে এটা ভালো হবে, অথবা অন্য সিনিয়রের কাছে গেলে এটা নিয়ে আরো ভালো ডায়াগনোসিস হবে, তুমি রেফার করে দিবা। রোগীটাকে শুধু আটকে না রেখে, না ঘুরে মাসের পর মাস তুমি রেফার করে জায়গা মতো বানাবা। কারণ তুমি তো জানো যে এটা কোন জায়গার সমস্যা, তুমি তো ডাক্তার হিসেবে তুমি জানো যে এটা আসলে ওই জায়গায় গেলে ভালো হবে। তুমি এটাকে সঠিকভাবে এই রেফারেল সিস্টেমটা অ্যাপ্লাই করবা। এটা অবশ্যই তোমার ডাক্তার হিসেবে ডাক্তার হিসেবে তোমার এটা অবশ্যই করণীয়। এগুলো অলরেডি বলেছি। চলে আসার পরে ক্ষতি না করা, নন মেলেফিসেন্স, খুবই ইম্পর্টেন্ট। এটা ইংলিশ টার্মটা খেয়াল করো, ডো নো হার্ম, কোনো ক্ষতি করা যাবে না। এখন অপ্রয়োজনীয় টেস্ট করলা, এখন মনে করো রুগী আসছে তোমার কাছে প্যাডে একটা ব্যথা নিয়ে, তুমি চিন্তা করলা আচ্ছা প্যাডে ব্যথা নিয়ে আসছে, অ্যাপেন্ডিক্সে যদি কোনো সমস্যা নাও থাকে, তুমি ভাবলে যেন অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলাই দিই, কিছু টাকা পাবো। এই যে উল্টাপাল্টা এই ধরনের, যদিও আমাদের বাংলাদেশের ডাক্তার এমন না, তারপরও আমি বলতেছি সেই সকল হাতুড়ে চিকিৎসক বা যারা খারাপ তাদের কথা বলতেছি। ওই ধরনের যদি তোমাকে এরকম, অনেকেই আছে খারাপ আছে, এত সাধু না ভাই, খারাপ মানুষ আছে, তারা যদি মনে করে এরকম করে দরকার নাই তাও অস্ত্রোপচারটা করে নিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে অনেক আছে, কিন্তু দেখো বাংলাদেশে সিজারিয়ান সেকশন কিন্তু প্রয়োজন। দেখো অনেক ভাই ভাবে কি যে ভাই সিজার করাচ্ছে মনে টাকার জন্য, সব এরকম না ভাই। আসলে সিজারিয়ান, তুমি যদি মেডিকেল কলেজগুলোতে কখনো ট্রেনিং করো, ইনশাআল্লাহ ভবিষ্যৎ ডাক্তার হবা, তোমরাই ডাক্তার হবা, দেখবা সিজারিয়ান সেকশন একটা পর্যায়ে প্রয়োজন। নর্মালি হচ্ছে না, সিজারিয়ান সেকশন করা হয়। এখন মনে করো কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার দালাল দিয়ে ভর্তি, তারা কাজই হচ্ছে সিজার করে টাকা নিবে বেশি। নর্মালি বাচ্চা হওয়ার মতো হইলেও করে না, সিজার করে, ওইগুলো হচ্ছে খারাপ। এটাই হচ্ছে অপ্রয়োজনীয় অপারেশন, ওগুলোর থেকে বিরত থাকতে হবে। ওকে, এই জন্য চেষ্টা করতে হবে একটু বড় সরকারি হাসপাতালগুলোতে রোগীকে নিয়ে যাওয়া। তাহলে ইনশাল্লাহ দেখা যাবে তোমার যেটা সরকারি হাসপাতালগুলোতে তোমার ডাক্তাররা আছে, তারা আসলে বিষয়গুলো ওই সিজার করতে হবে, করলেই তোমার তো ভালো, ওখানে টাকা তোমার দেওয়া লাগতেছে না সিজারে, সো এখানে তোমার জরুরি কিছু না যে সিজার করবে অবশ্যই টাকার জন্য, না এটা না। তখন দেখবা যে ডিসিশন মোটামুটি ভালোই হচ্ছে। সমস্যা এটাই যে ডাক্তারের অপ্রতুলতা, ডাক্তার কম, এবং ডাক্তার যারা আছে তারাও আসলে সবাই খুব ভালো না। টু ভেরি অনেস্ট, সবাই খুব ভালো না, সবাই ভালো হইতে পারে না ভাই, সম্ভব পৃথিবীর সব মানুষ ভালো না। ডাক্তার মানে সবাই ভালো এরকম না, আমি নিজে দেখছি বহু ডাক্তার খারাপ আছে, ওকে, বহু ডাক্তার খারাপ আছে, আবার অনেক ডাক্তার আমি দেখছি অনেক ভালো আছে। আমি আমার লাইফে আমার অনেক সার্জারির ভাই দেখছি, গাইনির আপু দেখছি, মেডিসিনের ভাই দেখছি, অনেক ভালো। ওকে, সো এটা আসলে ডিফার করে। ওকে, চলে আসছি পরে। এগুলো বলছি, গোপনীয়তা রক্ষা, কনফিডেন্সিয়ালিটি খুবই ইম্পর্টেন্ট। বলছিলাম তোমাকে একটু আগে পড়াইছি, ব্যক্তিগত তথ্য যেন কারোর সাথে শেয়ার না করা। ধরো স্পেশালি এইচআইভি যদি কারো থাকে, বা প্রজনন স্বাস্থ্য, হ্যাঁ, যৌনবাহিত অনেক রোগ থাকে, মানসিক রোগ থাকে, সে অবশ্যই এই ধরনের রোগীগুলো কোনোদিনই চায় না তার এই বিষয়গুলো আকার ইঙ্গিতে বা এনিহাও ছবি কাটমাট করে দেওয়া কিচ্ছুই তারা চায় না, কারণ এগুলো খুবই সেন্সিটিভ পেশেন্ট। ওকে, সো এই পেশেন্ট, তারা খুবই সেন্সিটিভ পেশেন্ট, এই জন্য তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের ক্ষেত্রে তুমি একটা মানসিক রোগ তুমি প্রকাশ করে দিলা, ছবি চোখ বন্ধ করে চোখটা কালো করে দিলা, কিন্তু মানুষ তো চিনে ফেলবে, এটা সমস্যা, চিনে ফেলবে না, একটা বিশাল সার্কেল চিনে ফেলবে, এটা করা যাবে না। এইচআইভি বাংলাদেশের ক্ষেত্রে বুঝতে পারতেছো, এইচআইভি এটা খুবই রিস্কি, প্রজনন স্বাস্থ্য খুবই পার্সোনাল বিষয়গুলো, সেগুলো একদমই সতর্কতার সাথে ডিল করতে হবে। ওকে, এইসব বিষয়ে ভুলেও প্রকাশ করা যাবে না। আর যদি মনে করো রোগীর তথ্য তুমি শেয়ার করতেই হয়, অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি যদি না দেয় রোগী, তাহলে তুমি কারোর কাছেই প্রকাশ করতে পারবে না। এমনকি রোগীর বাকি পরিবারের সদস্যদের কাছেও তুমি প্রকাশ করতে পারবা না যদি রোগী অনুমতি না দেয়। এই রোগীর ব্যক্তিগত বিষয়। ওকে, প্রত্যেকটা কান্ট্রিতে, বিশেষ করে ওয়ার্ল্ডের যে হাই লেভেলের ভালো কান্ট্রিগুলো আছে, ওখানে কিন্তু এরকম ব্যক্তিগত বিষয়গুলো, হ্যাঁ, মানে ব্যক্তিগত বিষয়গুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিগত অধিকারগুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয়। এইগুলো তোমরা একটু দেখবা, খেয়াল রাখবা। আচ্ছা, নেক্সট দেখো, রোগীর স্বাধীনতা বা অটোনমি। অবশ্যই রোগীর স্বাধীনতাকে তোমার রেসপেক্ট করতে হবে। রোগীকে তার চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে, যে রোগীকে তোমার বলতে হবে যে আপনার এই প্রসিডিউর আছে, আপনি এই চিকিৎসা গ্রহণ করবেন কিনা। রোগী, তুমি বললা যে আপনার অপারেশন দরকার, রোগী বলল না আমি অপারেশন করাবো না, তুমি জোর করে করতে পারবা? নো, নেভার। তুমি মেডিকেল ইথিক্সের মধ্যে এটা পড়ো না। অবশ্যই মনে রাখবে, অপারেশনের আগে রোগীর সাইন নেওয়া হয়, পারমিশন নেওয়া হয়, রোগী তোমাকে সিদ্ধান্ত দিবে, তারপর তুমি চিকিৎসা করবা। রোগী যদি তোমাকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার তোমাকে দিতে হবে। রোগী যদি বলে স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, তাহলে তো ওকে, তারপর সাইন নিয়েই করতে হবে, সাইন ছাড়া করা যাবে না। কিন্তু রোগী তোমাকে সিদ্ধান্ত দেয় না, তুমি ভাবলা যে না যে ভাই আমার তো মনে হয়েছে রোগীর জন্য এটা ভালো, ওই জন্য আমি জোর করে অপারেশন করে দিছি, শেষ, তুমি একদম শেষ, বুঝা গেছে, গন কেস। রোগীর সিদ্ধান্তকে তোমার সম্মান দিতে হবে, তার অধিকার আছে তার নিজের সিদ্ধান্ত অ্যাপ্লাই করার।
এবং অবশ্যই একটা রোগীকে, এটা কিন্তু মানবিকতার বিষয় বা কাউন্সিলিং এর মধ্যে পড়ে, এটা কাউন্সিলিং আসলে, এটা চিকিৎসার ঝুঁকি। একটা তুমি অপারেশন করবা, এই অপারেশনে কি কি সমস্যা হইতে পারে, ইন ফিউচার কি কি সমস্যা হইতে পারে, অথবা এর সাথে এই অপারেশন না করলে আর কি কি বিকল্প উপায় আছে, এবং সেগুলোর মাধ্যমে তুমি কতটুকু সুস্থ হবা, মানে পুরোপুরি না হোক কতটুকু হবা, কোনটা কি অবস্থা, এই বিষয়গুলো সম্পর্কে রোগীকে বুঝিয়ে বলা, বিকল্পগুলো বুঝিয়ে বলা, ঝুঁকিগুলো বলা যে আপনার এই সমস্যা হতে পারে। ওকে, এই ঝুঁকিগুলো বলা একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সে আবার চিন্তা করবে যে আচ্ছা আমি কি তাহলে অপারেশনটা করবো, আমার তো দেখা যাবে যে আমার সংসার চালানোর মতো লোক নাই, আমি অপারেশন করার পরে আমি একদম বেডে পড়ে যাবো। জাস্ট ওই চিন্তা করেও কিন্তু অনেক রোগী অনেক অপারেশন করে না। ওকে, তারা চিন্তা করে যে না আমার তো ফ্যামিলির খরচ চালাইতে হবে, ফ্যামিলিকে টানতে হবে, সেখানে দেখা যায় তাকে আর কিছু করার থাকে না। বুঝতে পারছো? আচ্ছা, চলে আসার পরে ন্যায় বিচার এবং সমতা, জাস্টিস খুবই ইম্পর্টেন্ট। এটা আগে বলছি, ধনী গরিব ভিআইপি সবাইকে সেম ভাবে তোমাকে ট্রিট করতে হবে, সবাইকে সেম গুরুত্ব দিতে হবে। ট্রিট করা বলতে আসলে চিকিৎসার ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে হবে। এখন এর মানে এই না, ধরো তুমি যদি কোনো একজন ভিআইপি পেশেন্ট আসছে, তোমার একজন পরিচিত রিলেটিভ আসছে, তার তুমি তোমার চেম্বারে চা খাওয়াবা, এর মানে এই না যে তোমার ওই সবাইকে চা খাওয়াইতে হবে, এরকম না। তার চিকিৎসার ক্ষেত্রে তুমি ওনাকে একটা ওষুধ দিচ্ছ, ভালো ওষুধ সাজেস্ট করছো, আর ওই একজন লোককে ওনারা খারাপ ওষুধ দিচ্ছ, এটার জন্য না হয় আর কি। চিকিৎসার ক্ষেত্রে সমান গুরুত্ব। আর এমনি তুমি আপ্যায়ন কি করবা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি কিভাবে কথা বলো তোমার ব্যক্তিগত বিষয়, বাট অবশ্যই অবহেলা না করা এবং চিকিৎসার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া। অর্থনৈতিক অবস্থা বলেছি, গরিব হলে তার বৈষম্য না করা। পেশাগত মর্যাদা, প্রফেশনালিজম খুবই ইম্পর্টেন্ট, এটা অলরেডি বলেছি। সহকর্মী, নার্স, স্টাফ, আশেপাশে যারা আছে সবাই প্রতি সম্মানজনক আচরণ, এইটা পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট। রোগীর সামনে অন্য ডাক্তারকে ছোট না করা, বাংলাদেশে এটা খুবই কমন প্র্যাকটিস। একটু বড় স্যার ম্যাডাম যারা আছে তাদের সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশে এটা খুবই কমন প্র্যাকটিস। বাংলাদেশে বিভিন্ন ওয়ার্ডে যদি জুনিয়র ডাক্তাররা থাকে, ওখানে অনেক সিনিয়র ডাক্তারই রোগীর সামনে জুনিয়র ডাক্তারদেরকে কোনো একটা ভুলের কারণে যাচ্ছে তাইভাবে অপমান করে। এটা আসলে কোনোভাবে উচিত না, তাকে বোঝানো বা পরবর্তী আলাদা হয়ে বলা, এটা হচ্ছে লজিক্যাল সিস্টেম। বাংলাদেশে এটা হয় না। তো অন্য ডাক্তারকে ছোট না করা, তোমার পাশে একটা কলিগ আছে, ওকে তুমি ছোট করলা, অপমান করলা, ওর কোনো একটা বিষয়ে তুমি তুচ্ছতাচ্ছিল্য করলা, তো রোগীর সামনে আসলে এই কাজগুলো করা যাবে না, এই রোগীর সামনে কাজটা করা যাবে না। ওকে, এটাও আসলে একটা পেশাগত মর্যাদা রক্ষার মধ্যে পড়বে না, তখন প্রফেশনালিজম থাকবে না তোমার। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। এরপর চিকিৎসা পেশা সুনাম অক্ষুণ্ণ রাখা, এটা অবশ্যই একজন ডক্টর হিসেবে তোমার কর্তব্য। হোপফুলি তোমরা এটা সবাই জানো। হিপোক্রেটিক ওয়াথ বা হিপোক্রেটিক শপথ হচ্ছে, তোমরা দেখবা যে চিকিৎসা পেশার নৈতিকতা এবং মানবিকতার ভিত্তি। হিপোক্রেটিক ওয়াথ এটা হচ্ছে একজন ডাক্তার যখন হয়, সাপোজ আমরা যখন এমবিবিএস পাস করেছি, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করা অবস্থায় একটা ওয়াথ, শপথ নিতে হয়, এটাই হচ্ছে হিপোক্রেটিক ওয়াথ। 13টা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টগুলো একবার রিডিং দিবা, মুখস্থ করার কোনো দরকার নাই। রিডিং দিলে তুমি এখান থেকে তোমার বিষয়টা বুঝলেই হবে, এই বিষয়টা কি আছে আমি বুঝাই দিচ্ছি, সবাই খেয়াল করো। তাহলে এই হিপোক্রেটিক ওয়াথ, এটা একটা হিপোক্রেটিক ওয়াথ বা শপথ, হিপোক্রেটিক ওয়াথ শপথ, যেটা চিকিৎসা পেশার নৈতিকতা এবং মানবিকতার ভিত্তি। খুবই সিম্পল কথাবার্তা। এটা এমন একটা শপথ যা একজন ডাক্তারকে শুধু দক্ষতা নয়, বরং মানবিক, এই যে আমাদের আজকে টপিক মানবিকতা, এবং মানবিক, সৎ এবং দায়িত্বশীল হতে শিখায়। আমরা চলো গুছিয়ে দেখি, আমাকে গুছিয়ে দিচ্ছে সুন্দর করে। হিপোক্রেটিক শপথ, হিপোক্রেটিক ওয়াথ, দেখো প্রাচীন গ্রিক দার্শনিক হিপোক্রেটিস যাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, তিনি হচ্ছে এই শপথের প্রবর্তক। এটা পরীক্ষা আসতে পারে, তাহলে যদিও এই ধরনের প্রশ্ন ইদানিং কম আসে, তারপরে খেয়াল রাখবা। তাহলে হিপোক্রেটিস তিনি হচ্ছে আসলে ফাদার অফ মেডিসিন, এবং তিনিই কিন্তু এই শপথের প্রবর্তক, তিনি কিন্তু শপথগুলো নিয়ে আসছেন। এই শপথগুলো করার মাধ্যমে একজন ডাক্তার তার চিকিৎসা পেশা শুরু করে। ওকে, এটা একটা খুবই ভাইটাল ফ্যাক্ট হিসেবে প্রত্যেক দেশে কাউন্ট হয়। উদ্দেশ্য হচ্ছে এমন একজন চিকিৎসককে কনভার্ট করা যেন চিকিৎসা পেশাকে সে মানব সেবার, এই যে মানব সেবা আমাদের আজকের টপিক মানবিকতা, এই মানব সেবার প্রতিজ্ঞা হিসেবে সে গ্রহণ করেন, ব্যবসা হিসেবে নয়। এই যার জন্য আসলে এটা এই হিপোক্রেটিক ওয়ার্ডটা আছে। চলো প্রথমে দেখো, I solemnly pledge to dedicate my life to the service of humanity. The health and well-being of my patient will be my first consideration. I will respect the autonomy and dignity of my patient. I will maintain the utmost respect for human life. I will not permit considerations of age, disease or disability, creed, ethnic origin, gender, nationality, political affiliation, race, sexual orientation, social standing or any other factor or to intervene between my duty and my patient. I will respect the secrets that are confined in me and even after the patient has died. আচ্ছা, এখানে অনেকগুলো আছে, আমি ইংলিশে বললাম, বাংলায় আমি তোমাদের কনভার্ট করে আনছি। একটু লাইনটা খেয়াল করো। I solemnly pledge to dedicate my life to the service of humanity. লাইনটা দেখে বুঝতে পারছো যে হিউম্যানিটি, মানবতার জন্য আমি আমার জীবন একদম উৎসর্গ করতে রেডি আছি। বুঝা গেছে? নেই, দেখো, the health and well-being, একটা পেশেন্টের স্বাস্থ্য বা তার ভালো থাকা, এটাই কিন্তু আমার প্রথম কনসিডারেশন, এটাই আমার ফার্স্ট কনসিডারেশন। খুবই সিম্পল, আমি কথাগুলো তখন বলছি, এটাই আমার ফার্স্ট কনসিডারেশন।
নেক্সট দেখো, আই উইল রেসপেক্ট দ্য অটোনমি অ্যান্ড ডিগনিটি। তোমাকে বলছিলাম মনে আছে, পেশেন্টের অটোনমি, পেশেন্টের ডিগনিটি, এগুলো মেনটেন করা, এগুলো রেসপেক্ট, এগুলোর প্রতি রেসপেক্ট দেওয়া আমার দায়িত্ব, এই পড়াইছি। আই উইল মেনটেন দ্য আপমোস্ট রেসপেক্ট ফর হিউম্যান লাইফ। মানুষের জীবনের একটা রেসপেক্ট আমার করতে হবে। এখন একটা রুগী আছে, এই রুগীর একটু দরিদ্র বা এই রোগীর অবস্থা খারাপ, তার জীবন নিয়ে তো তুমি যে চিকিৎসা করতে পারবে না, তার জীবনের প্রতি তোমার একটা গুরুত্ব রাখতে হবে। আই উইল নট পারমিট কনসিডারেশন। আমি কোনো যে বয়স বেশি হলে ভালো চিকিৎসা দিব, কম হলে পাত্তা দিব না, বাচ্চা বলে এরকম না। ডিজিজ অর ডিসেবিলিটি, তার এক পা নাই, এক হাত নাই, চোখ নাই, সে দেখতে পায় না, এই জন্য তাকে ভুল চিকিৎসা দিলাম, তার সাথে খারাপ ব্যবহার করলাম, এগুলো আমি অবশ্যই রাখবো না। ক্রিড, এথনিক অরিজিন, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, জেন্ডার, এগুলো, ন্যাশনালিটি, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সে কোন দল করে, সে আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে, এই জন্য তার চিকিৎসা দিব না, এগুলো না। এগুলো কোনোভাবেই একজন ডাক্তারের সিস্টেমের মধ্যে পড়ে না। সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সোশ্যাল স্ট্যান্ডিং, তার সমাজে অবস্থান কেমন আছে, এই সকল কোনো বিষয় একজন ডাক্তারের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই ফ্যাক্টর হতে পারে না। ওকে, এই সকল বিষয় কোনোভাবেই একজন ডাক্তারের চিকিৎসা দেওয়ার ফ্যাক্টর হতে পারে না। তো যদিও আসলে এটা কিন্তু মনে রাখবে, এমবিবিএস লাইফে ওই তোমরা যদি ইনশাল্লাহ মেডিকেলে যাও, তোমরা ইনশাল্লাহ পড়বা, তোমার থার্ড ইয়ারে যাওয়ার পরে থার্ড ইয়ারেই ফরেন্সিক মেডিসিন, এখন ফরেন্সিক মেডিসিন তো থার্ড ইয়ারে ফরেন্সিক মেডিসিন এবং ফার্মাকোলজি। ফরেন্সিক মেডিসিনের মধ্যে প্রথমে এটা তোমার সবার মুখস্থ করতে হয়। তো মেডিকেল স্টুডেন্টরা, আমরা যারা মেডিকেল স্টুডেন্ট ছিলাম বা এখন আমরা তো মেডিকেল, আমাদের স্টুডেন্টই, আজীবনী স্টুডেন্ট, তো আমাদের এইগুলো কিন্তু মুখস্থ করাটা খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায়, বুঝছো? মানে একদম সব লাইন বাই মুখস্থ করতে হয়, এটার পরে সিরিয়ালি মুখস্থ করতে হয়। তো এগুলো আমি অলরেডি তোমাকে সবকিছু কিন্তু এতক্ষণ ধরে ডিসক্রাইব করেছি। আই উইল রেসপেক্ট দ্য সিক্রেটস। তোমাকে বলেছি একজন রোগীর সিক্রেট তুমি সুন্দর করে সবার কাছে এসে প্রকাশ করে দিলা, একটা ভিডিও করে দিলা যে আজকে অমুক রোগী দেখছি, এই রোগীর এই সমস্যা ছিল, রোগীর পারমিশন নাও নাই, শেষ, খেলা খতম। মানে খেলা খতম বলতে কিছুই হবে না তোমার, আলটিমেটলি বাংলাদেশে তো কিছুই হয় না, কিন্তু আসলে অন্য দেশ হলে বা ভালো ওয়ার্ল্ড আউট কান্ট্রিতে তুমি অবস্থা বিপদে পড়বা। নেক্সট মেইন কথা হচ্ছে তোমার ইথিক্সের বাইরে এটা করা উচিত হবে না। অবশ্যই পারমিশন নিয়ে তারপর তুমি সেটা প্রকাশ করতে পারবা। তবে কিছু কিছু ক্ষেত্র, যেটা বলেছি অলরেডি, এইচআইভি বা প্রজনন সংক্রান্ত কোনো সমস্যা, তার প্রজননতন্ত্র রিলেটেড সমস্যা অথবা তার মানসিক রোগ, এগুলো ভুলেও তার পারমিশন, তো দেখা যায় মানসিক রোগীর কাছ থেকে পারমিশন নিচ্ছে, পারমিশন হইলো না। সো এইগুলো আসলে ভুলেও তুমি চেষ্টা করবা যেন প্রকাশ না পায়। এগুলো খুবই কনফিডেন্সিয়ালি তোমাকে ডিল করতে হবে। যে পেশেন্টই হোক, তোমার কাছের হোক, নিকটাত্মীয় হোক, দূরের আত্মীয় হোক, কাছের পরিচিত মানুষ হোক, দূরের হোক, অপরিচিত হোক, সবার ক্ষেত্রেই এই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। I will respect the secrets, বলেছি, সিক্রেটস গোপনীয়তা রক্ষা। I will practice my profession with conscience and dignity and in accordance with good medical practice। এগুলো তোমাকে আমি বলেছি, আমি কিভাবে আসলে আমার এই চিকিৎসক হিসেবে আমার এই প্রফেশনের দায়িত্বটা পালন করব, এটা আমি তোমাকে অলরেডি অতক্ষণ ধরে সুন্দর করে বলেছি, খুব ভালো করে ডিসক্রাইব করেছি, কারো আসলে ঝামেলা হওয়ার কথা না। I will foster the honor and noble traditions of the medical profession। আমি সব এতক্ষণ ধরে বুঝাইছি, ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই। I will give to my teachers, colleagues and students the respect। আমার টিচার, যারা মেডিকেল টিচার আছে, কলিগ আছে, স্টুডেন্ট আছে, সবাইকে আমি সেই রেসপেক্ট দিব যেটা তাদের প্রাপ্য, প্রাপ্য যোগ্যতা অনুযায়ী, অবস্থান অনুযায়ী। আই উইল শেয়ার মাই মেডিকেল নলেজ ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য অ্যাডভান্সমেন্ট অফ হেলথ কেয়ার। এটা কিন্তু মেডিকেলে খুবই কমন, বুঝছো? এটা কিন্তু হয়, শেয়ার হয় মেডিকেলের ক্ষেত্রে। তোমরা যদি ইনশাল্লাহ যাও, দেখবা মেডিকেলে নলেজ শেয়ারিং বিষয়টা খুব তুমি দেখতে পাবা। আমাদের এখানে ধরো ঢাকা মেডিকেলের কথা যদি বলি, ঢাকা মেডিকেলের আমার অনেক সিনিয়রকে দেখছি, আমার অনেক জুনিয়রকে দেখছি, আমার ব্যাচমেটকে দেখছি। মানে তারা একটা জিনিস নোট করলে তারা এটা সবার মধ্যে ছড়াই দেয়। এটা আমি ঢাকা মেডিকেলে খুব কমন দেখছি। আমি অন্য মেডিকেলের হয়তো সেম আছে, বাট আমি জানি না, কিন্তু ঢাকা মেডিকেলে আমি আমার পার্সোনালি দেখছি, আমার মেডিকেলে যারা আছে তারা সবাই তাদের যে ধরো একজন অনেক কিছু শিখছে, তার কাছে এটা অনেক, সে এক্সপার্ট, সে কিন্তু একটা নোট করছে, সে কিন্তু লুকিয়ে রাখে না, ওটা লুকিয়ে রাখলাম, আমি শিখে আমি ফার্স্ট হয়ে যাবো, এরকম না। ওই যে ফার্স্টটা সেই সবার এটা মোটামুটি দেখা যায় সবার কাছে দিয়ে দেয়, এবং সবার মধ্যে এই নলেজ শেয়ারিং এর বিষয়টা, এটা একটু আমি খুব ভালোভাবে দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে। আমার সিনিয়রদের নোট আমি পড়ছি, আমার জুনিয়রদের নোট দেখি, এখন আমার জুনিয়রের নোট আবার অন্য জুনিয়ররা পড়তেছে। তো এই খুব সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। এখন সবাই দেখতে দেখতে আমার নিজের স্বাস্থ্যকে দেখবো না, এটা তো হলো না। তাহলে আমি আমার নিজের স্বাস্থ্য, নিজের ওয়েলবিং, নিজের এবিলিটি, এগুলো অবশ্যই অ্যাটেন্ড করবো, আমি এগুলোর প্রতি অবশ্যই যত্নবান হবো। কারণ আমি রুগী দেখতে দেখতে এমন হচ্ছে যে আজকে সাপোজ আমার রুগী দেখার সক্ষমতা আছে মনে করো 50টা, এখন আমি চিন্তা করলাম সব রুগী দেখবোই, জীবনের উপর আমি কষ্ট করে খাওয়া দাওয়া বন্ধ করে সব বাদ দিয়ে দেখা গেলো আমি আজকে 200 রুগী দেখলাম, এরপরের দিন আমি অসুস্থ, অবস্থা খারাপ। এইটা করা যাবে না। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হইতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে ওকে ফাইন। ঠিক আছে, চলে আসি পরে। আই উইল নট ইউজ মাই মেডিকেল নলেজ টু ভায়োলেট হিউম্যান রাইটস এন্ড সিভিল রাইটস ইভেন আন্ডার থ্রেট। এটা বলেছি, আমি আমার মেডিকেল নলেজ গুলাকে এমন কোন জায়গায় ব্যবহার করব না যেখানে হিউম্যান রাইটস, মানুষের অধিকার ভায়োলেট হয়,
মানুষের সিভিল লিবার্টিস এবং আন্ডার থ্রেট, কোনো থ্রেটের আন্ডারে এসে কোনো পাওয়ার আন্ডারে এসেও আমি কাজটা করবো না। আই মেক দিস প্রমিসেস সলেমলি ফ্রিলি অ্যান্ড আপন মাই অনার। আমি সব কিছু কিন্তু এগুলো কিন্তু এমন যখন চাপে পড়ে আমি এই শপথগুলো নিচ্ছি, এগুলো আমি একদম নিজ শক্তিতে স্বাধীনভাবে নিয়েছি। তো বাংলা অনুবাদটা এখানে দেওয়া আছে, তোমরা সবাই রিডিং দিবা ইনশাল্লাহ, স্লাইড পেয়ে যাবা। আমি আমার জীবনে এই যে মানুষের উৎসর্গ করবো, স্বাস্থ্য কল্যাণ হবে, রোগীর স্বাস্থ্য কল্যাণই আমার জন্য এক নাম্বার। আমি আমার রোগীর স্বাধীনতা এবং মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হব, মানব জীবনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব। বলছিলাম তোমাকে এগুলো কখনোই বয়স, রোগ, অক্ষমতা এগুলো কোনোটাকেই আমার চিকিৎসা ব্যবস্থার মধ্যে বৈষম্য করতে দিব না। আমি আমার রোগীর যে গোপনীয়তা আছে সেই গোপন তথ্য কাউকে প্রদান করব না, তা কঠোরভাবে রক্ষা করবো যেন সেটা গোপন থাকে। এমনকি রোগীর মৃত্যুর পরেও, রোগী মারা যাওয়ার পরে, একটু মানুষ মারা গেছে পরে আমি এসে বলে দিলাম না রোগীর এইডস ছিল, না এটাও করবো না। রোগীর মৃত্যুর পরেও এটা কিন্তু খেয়াল রাখবা, মৃত্যুর পরেও কিন্তু তার গোপনীয়তা রক্ষা করতে হবে। ওকে, চলে আসার পরে বিবেক মর্যাদার সঙ্গে সুস্থ চিকিৎসা নীতি আলোকে পেশা পালন করব। চিকিৎসা পেশার প্রতি সম্মান ও মহৎ ঐতিহ্য বজায় রাখবো। আমি আমার শিক্ষক সহকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করবো। এগুলো সব ভাইয়া পড়াইছি। আমি প্রতিজ্ঞাগুলো করছি গম্ভীরভাবে, স্বাধীনভাবে এবং আমার সম্মান ও বিবেকের উপর ভর করে। এগুলো সব ভাইয়া বলছি, এগুলো কোনোটাই তোমার মুখস্থ করতে হবে না। আমি যে কথাগুলো আলোচনা করেছি এই আলোচনার প্রেক্ষিতে তুমি ইনশাল্লাহ উত্তর করতে পারবা, এটা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। চিকিৎসকের মানবিক গুণাবলী অলরেডি ভাইয়া সব পড়াইছি। সহানুভূতি, ধৈর্য, সততা, দায়িত্ববোধ, গোপনীয়তা, ন্যায়বোধ, সমতা, সৌজন্যতা, নম্রতা, প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো পড়বা। এমপ্যাথি, পেশেন্স, অনেস্টি, রেসপন্সিবিলিটি, কনফিডেন্সিয়ালিটি, জাস্টিস এন্ড ইকুয়ালিটি, কার্টেসি এন্ড হিউমিলিটি, এই যে প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো পড়বা। ইংলিশ টার্মগুলো তো তোমার এমনি ইংলিশে কাজে লাগবে, আর এগুলো তো ডেফিনেটলি ইংলিশে পরীক্ষা আসতে পারে। বাংলাদেশের সমস্যা আছে, অলরেডি সবকিছু আলোচনা করাইছে। সরকারি হাসপাতালে রোগীর চাপ বেশি, ভাইয়া সবকিছু পড়াইছি। সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি, ডাক্তার সংখ্যা সীমিত। আমি তোমাকে বলেছি এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সবচেয়ে বড় একটা বাধা বলতে পারি, কারণ এখানে অনেক রোগী, সেই রোগীর সাথে ডিলিংস করার মতো পর্যাপ্ত চিকিৎসক সরকারিভাবে নাই, অনেক জায়গায় খালি আছে। নেক্সট কথা হচ্ছে এই রোগীদের এই বিশাল সংখ্যক রোগীকে সাপ্লাই দেওয়ার মতো, তাদের সকল ফেসিলিটি দেওয়ার মতো সব আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এখনো একদম সব ফেসিলিটি সমৃদ্ধ হয় নাই। ইনশাল্লাহ একসময় হবে, আস্তে আস্তে উন্নত হচ্ছে, ইনশাল্লাহ আরো উন্নত হবে। ডাক্তাররা রুল আচরণ করেছে, এটা যেন কেউ বলতে না পারে। এই ভুল বোঝাবুঝি আসলে মানবিকতার বড় বাধা হয়ে দাঁড়ায়। ডাক্তারের খারাপ আচরণ আমি তোমাকে একটু আগে বলেছি, অনেক ডাক্তারই করে, এটা যে করে না এমন না, অনেক ডাক্তারই করে। ওকে, অনেক ডাক্তারই করে। ঠিক আছে, সার্কুলার কবে দিবে এটা সার্কুলার না দেওয়া পর্যন্ত আমি নিজে বলতে পারতেছি না। সার্কুলার দিলেই বোঝা যাবে, নাহলে সম্ভব না। অতিরিক্ত চাপ, এটা বলেছি যে সরকারি হাসপাতালে দেখা গেছে একজন ডাক্তার 200-300 রোগী দেখে, এটা 100+ হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা আমরা রিডিং দিব সবগুলা। ডাক্তার যতই মানবিক হতে চান, বাস্তবের চাপে সেটা আসলে পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয় না। কারণ বললাম না, মানে ডাক্তার অনেক মানবিক, কিন্তু রোগী দেখতে হয় 200-300, সে কিভাবে কি করবে, তা তো সম্ভব না, সময় তো নাই। ওই একটা রোগীর বেশি সময় দিলে বাইরে মানুষজন গালিগালাজ করতেছে, এই ডাক্তার রোগীর সময় নিতেছে কেন, আমরা বসে আছি প্রায় 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, এই যে কিছু করার নাই। চাপের মধ্যে এসে ডাক্তার প্রায় সময় চিকিৎসা ক্ষেত্রে এই মানবিকতা অনেক সময় শো করতে ব্যর্থ হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থনৈতিক বৈষম্য এগুলো বলেছি, অসহায়ত্ব এগুলো বলেছি, সহিংসতা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ডাক্তারদের সব আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে অনেক ক্ষেত্রে ডাক্তাররা সহিংসতার শিকার। মনে রাখবার ডাক্তার আইন কিন্তু বাংলাদেশে নাই, ভারতেও আছে, বাংলাদেশে নাই। সেটা হচ্ছে হুট করে দেখবে একটা সাংবাদিক, একজন মিডিয়ার একজন লোক নিউজ করে দিচ্ছে অমুক ডাক্তারের অমুক চিকিৎসকের অবহেলায় অমুক রোগীর মৃত্যু। বিলিভ মি, এইটা বলার মতো অবস্থা বা এটা বলার মতো রাইট ওই ব্যক্তির আসলে নাই, কারণ সে তো জানেই না চিকিৎসা কোনটা অবহেলা কোনটা সঠিক। তাহলে তার আগে বুঝতে হবে এটার জন্য কে ডিসিশন দিবে। অবশ্যই উপরের লেভেলে যারা বড় বড় প্রফেসর আছে, মেডিকেলের যারা লোকজন আছে, শুধুমাত্র তারাই বুঝতে পারবে ডাক্তার যে চিকিৎসাটা দিছিল এটা কি সঠিক ছিল না ভুল ছিল। ওকে, এটা বোঝার মতো এবিলিটি কার আছে? অবশ্যই ডাক্তারদের, রাইট? তুমি একজন নর্মাল ডাক্তার ছাড়া অন্য কিন্তু না হয়তো এই ওষুধ স্যালাইন দিয়ে মেরে ফেলছে, এটা তো সম্ভব না। তার মানে ডাক্তার কি ভুল করছে নাকি সঠিক করছে এইটা বুঝতে পারবে, এটা জাস্টিফাই করতে পারবে সিনিয়র ডাক্তাররা। ওকে, সো ডাক্তারদের একটা বডি থাকবে যারা আসলে সেই, আমাদের ডাক্তার বডি আছে, বিএমডিসি আছে। ওকে, সো ডাক্তারদের একটা বডি থাকবে যে বডিটা আসলে রায় দিবে যেটা ওকে আর নট। তারপরে গিয়ে তুমি ওই ডাক্তারকে দোষী সাব্যস্ত করতে পারবা, তারপরে ওর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যেতে পারবা, তারপরে তুমি ওকে মিডিয়া ট্রায়ালের মধ্যেও নিতে পারবা, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে যেটা হয়, হুট করে একটা রোগী মনে করো অবস্থা খারাপ নিয়ে আসছে, এখন ডাক্তার তো চেষ্টা করবে তাকে বাঁচানোর জন্য। ধরো রোগীর অবস্থা খারাপ, তার জান যায় প্রায় চলে গেছে প্রায়, তখন ডাক্তার সিপিআর দিতে গেল।
সিপিআর মানে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এভাবে চাপ দিল, মুখে ফু দিল, চাপ দিল। তো অনেক সময় কি হয়, রোগী তো জ্ঞান ফিরে, অনেক সময় জ্ঞান ফিরে না, স্বাভাবিক। জ্ঞান ফিরল না, তখন সবাই ডাক্তারদের মায়ের যে ডাক্তার চাপ দিয়ে রোগীর মেরে ফেলছে, বুঝে গেছে। অথবা মনে করো কোনো কারণে ডাক্তার অবস্থা খারাপ, অক্সিজেন দিল, ডাক্তার স্যালাইন দিয়ে শুরু করলো, কিন্তু রোগী তো মনে করো অলরেডি মৃত্যু পথযাত্রী, মারা গেছে রোগী, তখন ডাক্তারের মায়ের ডাক্তার স্যালাইন দিয়ে মেরে ফেলছে। তো এরকম ভাবে আসলে বাংলাদেশে ডাক্তাররা অনেক সহিংসতার শিকার হয়, এবং ওই সহিংসতার কারণে ডাক্তার অনেক সময় এই মানবিকতার পয়েন্টটাতে ডাক্তাররা আসলেই এটা একটু পিছিয়ে পড়ে, কিছু করার থাকে না ডাক্তারদের। কারণ তুমি ধরো উপজেলাতে এমন একটা রোগী আসছে, যে রোগী মনে করো এখন তুমি যদি ট্রিটমেন্ট করতে যাও 50-50 চান্স, হয় রোগী ভালো বাঁচবে বা রোগী মারা যাবে। মারা গেলে তুমি জানো যে এই দেশে মায়ের শিওর, তুমি কি করবা? না ভাই দরকার নাই, ঝামেলা দরকার নাই, আমি রোগীটাকে রেফার করে দিলাম ধরো সরকারি হাসপাতালে, বড় জেলা হাসপাতালে। তো দেখা গেছে জেলা হাসপাতালে আস্তে আস্তে রোগী মারা গেছে রাস্তায়, কিছুই করার থাকে না। যদি এটা হওয়া উচিত না, হওয়া উচিত কি, ডাক্তার আসবে, যে রোগীর যে অবস্থা ডাক্তার চেষ্টা করবে সর্বোচ্চ বাঁচানোর জন্য, ইনশাল্লাহ বাঁচলে ভালো। আর এরপরে মোটামুটি ব্যালেন্স করে তার ফার্স্ট মোটামুটি যে তার ভাইটালস গুলো মেনটেন করে তাকে রেফার করে তারপর পাঠাবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তাররা সহিংসতার শিকার হয়, এই জন্য ডাক্তাররা এক সময় গিয়ে আর ওই রিস্কটা নিতে চায় না। এখন কত নিবে, একা মাইন খাবে? 20 জন লোক যদি মারে, ডাক্তার অবস্থা ভালো থাকবে? থাকবে না, কিছু করা থাকে না। এটাই বলছে যে প্রচন্ড ভয় এবং আত্মরক্ষার প্রবণতা তৈরি হয়, যা মানবিক সংবেদনশীলতাকে কমিয়ে দেয়। সে চাইলেও আসলে তার এই মানবিক দিকটা দেখাতে পারে না। মানবিক শিক্ষা বা কমিউনিকেশন ট্রেনিং এর অভাব, এটা নতুন ডাক্তাররা জানে না রোগীর ভয় বা দুশ্চিন্তা কিভাবে বুঝতে হয়, এটা আমি মানতে নারাজ। বর্তমান বাংলাদেশে এটা দেখবা নতুন ডাক্তাররাই বেশি ভালো জানে। হ্যাঁ, এটা নতুন ডাক্তাররাই ভালো জানে, বরঞ্চ একটা ওল্ড জেনারেশনের ক্ষেত্রে দেখা গেছে এটা একটু খুবই একগুমি ব্যাপার চলে আসছে, যে না অনেক ভালো ডাক্তার আছে, টু বি ভেরি অনেস্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানবিকতার একটু অভাব দেখতে পাই, মানে কথাবার্তা বলে না আর কি। ওইটাই ডক্টরস ফর হিউম্যানিটি, মেডলাইফ, বিভিন্ন ফাউন্ডেশন, এগুলো আসলে এই সংগঠনগুলো মানবিক চিকিৎসার জন্য কাজ করছে। অনেক তরুণ ডাক্তার গ্রামে গিয়ে বিনামূল্যে ক্যাম্প করে, আমরা রিসেন্টলি আমরা অনেকগুলো ক্যাম্প করছি। তো বিনামূল্যে ক্যাম্প হয়, ক্যাম্পগুলোর মাধ্যমে স্বাভাবিকভাবে অনেক রোগীকে ফ্রি দেখা হয়, এটা একটা অবশ্যই মানবিকতার একটা উদাহরণ। কিছু হাসপাতাল রোগীর পাশে মানসিক সহায়তা টিম গঠন করেছে, এটা খুবই ভাইটাল। বর্তমান বাংলাদেশে ডাক্তারদের একটা এক্রিডিশন আছে, জিএমআই এক্রিডিশন বলে হসপিটালগুলো, ওইটার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, রোগীকে মেন্টালি সাপোর্ট দেওয়া। যদিও আসলে কাগজে কলমে এটা বাস্তবে এখনো প্রয়োগ তেমন কোথাও হয় না। মিডিয়া, এই যে মিডিয়ার কথা বলেছি, মিডিয়া কিছু হইলে ডাক্তারদের একটা একপাক্ষিকভাবে দোষ দেওয়া হয়, তখন সবাই এসে ডাক্তারদের কমেন্টে গালিগালাজ করে। ডাক্তাররা আসলে এক্ষেত্রে সমাজে ডাক্তার মানে যে এখন হুট করে ধরো মিডিয়া বলছে ডাক্তারের কারণে রোগী মারা গেল, সবাই তো ভাববে যে না আসলে তো মনে হয় ডাক্তারের কারণে মারা গেছে, তো তখন সবাই ওই ডাক্তার সমাজের প্রতি একটা অবিশ্বাস তৈরি হয়। এটা আসলে মিডিয়ার ট্রায়াল, এটা অফ করা উচিত। এটা তখনই অফ হবে যদি আমাদের সেই চিকিৎসক নিরাপত্তা আইন এটা যদি আসলে বাস্তবায়ন হয়। এই আইনটা বাস্তবায়নের পিছনে আমিও অনেক কাজ করেছি। আমি কাজ করেছি বলতে আমাদের কিছু সিনিয়র ভাই আছে, তারা অত্যন্ত প্রাণপণে কাজ করেছেন ওটা নিয়ে। তো আমার যখন দায়িত্ব ছিল, মানে আমি যখন পদবি ছিল, তখন হচ্ছে আমি ঢাকা মেডিকেলে থাকা অবস্থায়, তখন আমি তাদের সাথে যতটুকু সাপোর্ট দেওয়া পসিবল আমি সাপোর্ট দিয়েছি। তো চিকিৎসক নিরাপত্তা আইন এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হলে বাংলাদেশের শুধুমাত্র চিকিৎসকদের নিরাপত্তা অর্জিত হবে শুধুমাত্র এমন না, এর পাশাপাশি রোগীদেরও কিন্তু একটা বেশ ভালো সাপোর্ট পাবে। কারণ ডাক্তাররা তখন বিনা সংকোচে বিনা ভয়ে তখন রোগীগুলোকে অ্যাটেন্ড করবে, খারাপ রোগীগুলোকে অ্যাটেন্ড করবে, চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। ওকে ফাইন। সমাধান বলেছি যে মেডিকেল শিক্ষা একটা বাধ্যতামূলক কোর্স, হিউম্যানিটি অ্যান্ড এথিক্স, এটা কোর্স হিসেবে যুক্ত করা যেতে পারে। হিউম্যানিটি অ্যান্ড এথিক্স এটা আলাদা করে কোর্সে যুক্ত করার দরকার নাই, এটা আমি সরাসরি ওয়েব পোর্টাল থেকে নিয়েছি, দরকার নাই। কারণ কি এথিক্স এটা অ্যাকচুয়ালি মেডিকেলে আছে, মেডিকেলে সবাই কিন্তু এটা পড়ে যায়, সো এটা আলাদা করে অ্যাড করার কিছু নাই। 4th ইয়ারে 3rd ইয়ারে গেলেই সবাই ফরেনসিক মেডিসিন এটা পড়ে এটা। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা যথেষ্ট ইথিক্স সমৃদ্ধ রোগী ডিলিংস এর ক্ষেত্রে। তারপরেও এখন কোনো মানুষকে ধরে বেঁধে তো আর আসলে মানবিক করা যায় না, মানবিকতার বিষয়টা তার ভিতর থেকে আসতে হয়, এবং সেটা আসলে অনেক ছোটবেলা থেকে আসলে গ্রো করে। ওকে, ম্যাক্সিমাম মানুষের স্টুডেন্টই আসলে দেখবো অনেক বেশি মানবিক এবং চিকিৎসক সংক্রান্ত বিষয় বা রোগী সংক্রান্ত বিষয়ে বেশ আন্তরিক। এই যে বলছি মানসিক সহায়তা, ডাক্তারদের জন্য কিন্তু মানসিক সহায়তা এবং সেফটি নীতি এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে নিরাপত্তা আইন বলেছি, ডাক্তার ও রোগীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা, এগুলো খুবই ইজি লাইন। মোটামুটি আলহামদুলিল্লাহ ডাক্তার নিয়ে বা মেডিকেল সেক্টর নিয়ে মানবিকতার যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি আজকে কথা বলে ফেলেছি। ওকে, তাহলে আমি আমার আজকে এই ক্লাসটা যারা আজকে করেছো তারা আশা করি মোটামুটি সবকিছু নিয়ে একটা ভালো আইডিয়া পেয়েছো। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা রইল। সবাই ইনশাল্লাহ অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।